দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন খন্দকার সাখাওয়াত আলী। আপনাকে স্বাগত সময় সংলাপে। এই ভ্যাট নিয়ে যেটা হচ্ছে যে শিক্ষার উপর ভ্যাট, টিউশন ফির উপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজও ঢাকা সহ সারা দেশে বিভিন্ন পথে ছিলেন এবং যার কারণে ঢাকার সহ বিভিন্ন জায়গায় অচল অবস্থা তৈরি হয়েছে। আর এই যে শিক্ষাকে পণ্য হিসেবে দেখা, মূল্য সংযোজন কর, এইটা নিয়ে এইটার একটা দৃষ্টিভঙ্গি দেখার বিষয় আছে এবং আন্দোলনেরও কতটা যৌক্তিক না। এবং এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সব বিশ্ববিদ্যালয় মানের দিক থেকে এক না, তাদের টিউশন ফির এক ধরনের গুণগত কারণে পার্থক্য থাকা উচিত। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আলোচনা শুরু করেন। ধন্যবাদ তুষার। আজকে সত্যিকার অর্থেই তো টপ অফ দ্য টাউন পুরো বিষয়টা, এবং আমরা সবাই সাফার করছি গত বৃহস্পতিবার পর আবার আজকে অব্দি। নৈতিক জায়গা থেকে ভ্যাটকে সমর্থন করার সুযোগ নেই শিক্ষার প্রশ্নে, এবং এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এবং যে প্রশ্নটি আপনি করলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একটা বাস্তবতা, আপনার এই প্রোগ্রামেই আমি এই কথাটি বলেছি, এবং ইউজিসির রোল এই জায়গাটা আমি মনে করি অসম্ভব ইম্পর্টেন্ট। আমরা লাইসেন্স দিয়েই তো এই বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট সেক্টরে করবার সুযোগ তৈরি করে দিয়েছি। সো সরকারের যে 2010 সালের যে শিক্ষানীতি, সেখানেও এই বিষয়টা অ্যাকনলেজ করা হয়েছে এবং 2010 সালে অ্যাপ্রুভড হয়েছে যে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন হিসেবে। তো সেখানে ট্রাস্টের মাধ্যমে, যেটি আগে হয়তো অনেক অনিয়ম ছিল, সেখানে একটি স্ট্রিমলাইন করবার চেষ্টা করা হয়েছে। তো সেখানে একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবেই কিন্তু এগুলো করছে। কিন্তু আমাদের দেশের সব নিয়ম তো আসলে মানা হয় না, যার কারণে গভর্নেন্সের ইস্যুসটা সব ক্ষেত্রেই আছে, সেটা সরকারের ক্ষেত্রেও আসে, প্রাইভেট সেক্টরেও আসে। তো এই জায়গাটা আমি যেটা প্রচণ্ডভাবে ফিল করি যে অভিভাবক হিসেবে ইউজিসির ভূমিকাটি প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ, এবং ইউজিসি যত শক্তিশালী হবে ততখানি মনিটরের আওতায় আসবে বিশ্ববিদ্যালয়গুলো, সেটা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, উভয় ক্ষেত্রেই। এবং দুটো সেক্টরকে নিখুঁতভাবে বোঝবারও ব্যাপার আছে। যেমন অর্থমন্ত্রীর জায়গা থেকে উনি কথা বলছেন, এবং একটি কথা তো চালু আছে বিশ্বময় যে পে স্কেল নিয়েই কিন্তু এখন আসলে পুরো উত্তাপটা ছড়াচ্ছে, এবং পে স্কেলের সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাট প্রাইভেট ইউনিভার্সিটিতে। এর সামাজিক, আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে যে কথাটি বলতে চাই, এটা দুটো লেন্স আছে। এটা একটা অর্থনৈতিক লেন্স, প্রশাসনিক লেন্স, যারা ভ্যাট কালেক্ট করেন বা ইনকাম ট্যাক্স কালেক্ট করেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে। আরেকটি হচ্ছে রাজনৈতিক সামাজিক লেন্স, রাজনৈতিক গভর্নমেন্ট এটি। সো প্রশাসনিক লেন্স থেকেই কিন্তু বিষয়টাকে দেখা হচ্ছে, মিসিং হয়ে যাচ্ছে হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক লেন্সটা। আমার কাছে মনে হয়েছে এই পে স্কেল এবং ভ্যাটের মধ্য দিয়ে এই সরকারের নীতি প্রশ্নে সামাজিকভাবে যে শক্তিটি সবচেয়ে সহায়ক শক্তি, সে মধ্যবিত্ত সমাজ, নৈতিকতার প্রশ্নে যারা এই সরকারকে সমর্থন যোগাচ্ছেন যুদ্ধ অপরাধী ইস্যুতে এবং স্বাধীনতার মূল্যবোধগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে এবার তাদেরকে সত্যিকার অর্থে আক্রমণ করা হলো বা চাপিয়ে দেওয়া হলো। বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে দিকটাই ছিল যেখানে শুধুমাত্র হচ্ছে সমাজের উঁচু স্তরের, আমি সেই দিকটাই আসছি। আমি ব্যক্তিগতভাবে 6 বছর এবং পরবর্তীতে আরেকটি বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা থেকে 6 বছর, প্রায় 12 বছর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, এবং থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন হিসেবে আমি কাজ করেছি ডেভেলপমেন্ট এজেন্সিতে। সো আমি ক্লাসরুমে চেহারাটা চিনি অ্যাজ এ শিক্ষক হিসেবে, এবং এর সোশ্যাল প্রোফাইল যদি আপনি দেখেন তাহলে দেখবেন বিশ্ববিদ্যালয়গত দিক থেকে যেটি আপনি বলছিলেন, এক ধরনের শ্রেণী বিভাজন করা যেতে পারে, 3টা করা যেতে পারে। প্রথম জেনারেশন বিশ্ববিদ্যালয়, যারা সত্যিকার অর্থেই বিদেশে পড়তে যেত, কিন্তু মানে বিশ্বমানের দেশীয় বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় শুরু হয়। 2-1টা ইউনিভার্সিটি এখনো মানের প্রশ্নে সেটা ধরে রাখার চেষ্টা করছে। এরা হচ্ছে একটা গ্রুপ। আরেকটি গ্রুপ হচ্ছে যে তারা ভালো শিক্ষা ব্যবস্থা মানের দিকটা ধরে রাখবার চেষ্টা করে, কিন্তু খরচের দিক থেকে তারা হচ্ছে মধ্যমানের। এর সংখ্যাও কিন্তু কম নয়। প্রথম যে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির কথা বলছি, সেখানে 8 থেকে 10 লাখ টাকা একটা আন্ডার গ্র্যাড স্টুডেন্টকে বের হতে
খরচ করতে হয় বিজনেসে অথবা অন্য কম্পিউটারে বা অন্য গ্রাজুয়েশনের ক্ষেত্রে, অন্য ফ্যাকাল্টিগুলিতে। অন্য মধ্যমানের যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছে সেখানে 6 থেকে 8 লাখ টাকা লাগছে। এর বাইরে যে আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেটা এই গভর্নমেন্ট আরো বেশি লাইসেন্স দিয়েছে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো যেখানে 2 থেকে 4 লাখ টাকার মধ্যে বিজনেস সহ এই সমস্ত ফ্যাকাল্টিতে ছাত্রদের গ্রাজুয়েট করতে হচ্ছে। সো এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে উচ্চবিত্তের প্রতিনিধিত্ব আছে কিন্তু সংখ্যায় কমে গেছে। প্রাধান্যটা বিস্তার হয়েছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের, এবং সেখানে যদি আমাদের সমাজের শ্রেণী বিভাজনের আরো সূক্ষ্ম বিবেচনায় নেন তাহলে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এই ধারার মধ্যে আপনি পাবেন। অর্থাৎ উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন এই সমস্ত ছেলেপেলে, গ্রাম থেকে আসছে। এসে যেমন আগে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, সিটি কলেজে পড়তো, সেটা করে সে বিশ্ববিদ্যালয়ের নামটা নেওয়ার জন্য একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে যাচ্ছে। এবং এখানে ভালো মন্দর বিচার করার বিষয়টা অন্য জায়গায়, এগুলোকে কিন্তু গভীর আলোচনায় নিতে হবে। কারণ আমরা যদি মধ্যবর্তী আয়ে যেতে হয়, এইগুলোকে এই হার্ড কোশ্চেন্স গুলোকে ফেস করে যেতে হবে। এক হচ্ছে মানের প্রশ্নে, আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মান এবং এই যে হিউম্যান রিসোর্স যেটা বললেন, মানব সম্পদ, কিন্তু বিএম এবং এমসি কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা 60টা পেতেন সেখানকার মানসম্মত শিক্ষার জন্য আগে যেটা পাওয়া যেত, সেই জায়গা যখন সেখানে যেহেতু মানে নিম্নমুখী হচ্ছে বা ধস নেমেছে, সেখানে তো তার চাহিদা তার মধ্যে তৈরি হয়েছে যে আমি একটা বিশ্ববিদ্যালয় সনদ নেই। এটাই কি নাকি আরো কোনো কারণ আছে? এটা একটা নিশ্চিতভাবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি দেশ স্বাধীন হওয়ার সময় 4টে ইউনিভার্সিটি, সাধারণ ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো ছাড়া কলেজগুলোই ছিল কিন্তু অনার্স সহ, সেখানে বিজ্ঞান শিক্ষা, অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজ এবং আর্টসের অনার্স সহ বিষয় ছিল। মাস্টার্সটা করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এসে। তো আমরা সেই বিশ্ববিদ্যালয় কলেজ এখন যেগুলোকে বলি সেগুলো হচ্ছে সেই কলেজগুলো যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিধির মধ্যে আনা হয়েছিল। আপনি দেখবেন যে আমরা এইখানেও আলাপ করেছিলাম যে প্রতি বছর ইন্টারমিডিয়েট পাশ করবার পরে 50,000 ছাত্রছাত্রী আসলে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সাধারণ শিক্ষায় এবং টেকনিক্যাল শিক্ষায়, সেটা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ 50,000, গত 12 যেটা হলো 50,000-এর মতন এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। 1 লাখ মতন ছাত্রছাত্রীর সুযোগ পায় হচ্ছে আপনার এই সমস্ত কলেজগুলোতে। কিন্তু এখানে স্টাফ ডেভেলপমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট এবং ল্যাবরেটরি সহ রিসার্চের জন্য যে ইনভেস্টমেন্ট, সেগুলো যত্ন নেওয়া হয়নি, দীর্ঘদিন ধরে নেওয়া হয়নি। এবং সত্যিকার অর্থে একটি ছাত্র কলেজ থেকে বিশ্ববিদ্যালয়কেই প্রেফার করে তার ডিগ্রিটা পাওয়ার ক্ষেত্রে। সেখানে কিন্তু আমরা প্রায় 80টির উপরে প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি করেছি। সো সেই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর পরিকল্পনার জায়গাটায় কিন্তু ফ্ল্যাগ করা দরকার। এবং আমরা কি পরিকল্পিতভাবে করেছি? এই গভর্নমেন্টের শেষের দিকে এসে বলা হচ্ছে যে ঢাকাতে আর লাইসেন্স দেওয়া হবে না, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া হবে না, যারা আগ্রহী তাদের অন্য ডিস্ট্রিক্ট ঢাকার বাইরে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা কেন্দ্রীকরণের এই মডেলিটিস গুলো করেছে। আপনি দেখেন এটা এই উদাহরণটা ভালো উদাহরণ নয় কিন্তু বাস্তব উদাহরণ। আজকে ঢাকা শহর যে অচল হয়ে যায়, আপনি দেখবেন যে গার্মেন্টস ফ্যাক্টরিকে একই জিনিস আমরা করেছি। গার্মেন্টস ফ্যাক্টরি প্রাথমিক অবস্থায় গড়ে উঠেছে ভাড়া বাড়িগুলোতে, এবং তখন এই জায়গাতে যোগ করে যদি আপনি বলেন, সেখানে আমরা যদি দেখি 2005-এর দিকে, 5-6-এর দিকের যে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোর যে ধর্মঘটগুলি হতো, রামপুরা, শেওড়াপাড়া, বীরপুর কেন্দ্রিক, তখন যে ঘটনাটা ঘটতো, এখন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটাই ঘটছে। আমরা কাউকে ছোট করছি না, কিন্তু ঘটনাটা এই আজকে যে ছেলেমেয়েরা রাস্তায় আছে সেটার জন্য তো তারা দায়ী না। আপনি যাদেরকে অভিভাবক বলছেন যে ইউজিসি বা সরকার, তার রাষ্ট্র ব্যাপার, অনুমোদন দেওয়ার সময় তার খেয়াল রাখা দরকার ছিল বিষয়গুলো। এবং আমি খুব বিনয়ের সঙ্গে বলবো যে এই জায়গায় যে অ্যাডহকের যে কালচারটা, এটা কিন্তু প্রত্যেক জায়গায় আমাদের এই ধরনের সিভিয়ার প্রবলেমস গুলোকে একেবারে মুখোমুখি করে, তারপরে আমাদের কানে পানি যায়, তারপরে আমরা ক্রমশই পরিকল্পনার মধ্যে বিবেচনায় নেই। এই বিষয়টা কিন্তু এবার একটা মেসেজ হিসেবে দিচ্ছে। আপনি সংখ্যাগত দিক থেকে যদি দেখেন, 63% কিন্তু এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের গ্রাজুয়েটসরা পড়ছে। সো আপনি পাবলিক সেক্টরে তো আপনি সেই ওপেনিংটা তাকে দিতে পাচ্ছেন না।
শিক্ষাটা অধিকার। আমি 2010 সালে আপনি যে শিক্ষানীতি করেছেন সেখানেও তো তাকে অধিকারের জায়গায় রেখেছেন, কিন্তু আমরা প্রাইভেট সেক্টরকেও এই জায়গাটায় রেখেছি এবং প্রাইভেট সেক্টরকে আমরা ফ্যাসিলিটেট করছি গভর্নমেন্ট নীতির জায়গা থেকে। এবং শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি এই পরিকল্পনার আওতায় কিন্তু এটা হচ্ছে। সংকটের জায়গায় যেটা আপনি দেখবেন যে 2010 সালে যে শিক্ষানীতি আমরা করলাম, এটাকে বাস্তবায়নের যে ফাইন্যান্সিং প্ল্যানটা এটা কিন্তু অনুপস্থিত। আমি ভ্যাটের পরিবর্তে আমি যদি সরকারের এই নীতির প্রশ্নে একমত হই, এখানে আমি এই জায়গা থেকে আগেও বলেছিলাম যে এখানে একটা ম্যাসিভ ধরনের কনসালটেশন দরকার, সে উচ্চশিক্ষাকে কেন্দ্র করে এবং আমাদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে নিয়ে। সমাজে সেই জায়গাগুলোতে নেই। আপনি দেখবেন যারা প্রাক্তন মানে শিক্ষামন্ত্রী, তারা যেন শিক্ষামন্ত্রী থাকার বাইরে যে শিক্ষাকে দেওয়ার তাদের যে পরিকল্পনা, সেগুলো থেকে তারা যেন রিটায়ারমেন্টে চলে যান, কিংবা ইউজিসির চেয়ারম্যান সহ অন্যরা এবং এক্সিস্টিং চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর এখনকার যে আছেন তাদের ব্যাপারেও একটা শক্ত কথা বলার আছে যে এরকম একটা ক্রাইসিস মুহূর্তে তারা কিন্তু দেশের ভেতরে নেই। তারা একটা ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে যতটুকু জানি পেপারের মাধ্যমে পেয়েছি তারা আছেন। সো এই যে সেক্টরাল লিডার্স এবং যারা সত্যিকার অর্থে অভিভাবকত্ব করছেন, তারা যদি দেখভাল না করেন এবং সবটাই যদি হেড অফ দ্য স্টেটকে দেখতে হয়, তাহলে আমাদের যে ক্যাবিনেট আছে সেখানে তো ডিসফাংশনিং এর একটা মডেলিটিস আমরা দেখি। আপনি এ কারণে কথাটা বলছি, দুটো জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু একটা হট সিটে বসে আছে গভর্নমেন্ট। আমি জানি না গভর্নমেন্ট সেই জায়গায় বিবেচনায় নিচ্ছে কিনা, যে কারণে আমি দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এই আলোচনাটা তুললাম যে আমরা প্রশাসনিক লেন্সে অথবা অর্থনৈতিক লেন্সে, ক্ষুদ্র অর্থনৈতিক লেন্সে শিক্ষাকে এটা দেখব, না আমাদের যে পলিসিগত জায়গাগুলো আছে যে মধ্যবর্তী আয়ের দিকে যেতে হবে এবং টেক অফ টাইম আমাদের যে জায়গায়, সেখানে শিক্ষাকে কিন্তু বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমরা প্রায় 6 থেকে 8 বছরে শিক্ষামন্ত্রীর কাটালাম, যিনি কিন্তু একটা বড় মাপের ম্যাক্রো প্ল্যান অ্যাবাউট হিউম্যান রিসোর্স দিতে পারলেন না। এবং আমাদের এডুকেশনের সেক্টরের যে মানে সেক্টরাল লিডার, যেটি নতুন এসছেন এখন ইউজিসি চেয়ারম্যান এবং আগের ইউজিসি চেয়ারম্যান, তারা কিন্তু উচ্চশিক্ষাকে কেন্দ্র করে একটা বড় ধরনের আলোচনা এই সমস্যাগুলোকে আমাদের সমাজে আমরা আনতে ব্যর্থ হচ্ছি। আমি যে কথাটা বলবো, ভ্যাটের দিক থেকে এটা সমাধান নয়, বরং সত্যিকার অর্থে এই উচ্চশিক্ষাকে মানব উন্নয়নের বিনিয়োগের জায়গা থেকে এটাকে দেখতে হবে। এবং এই যে সমস্যাটাকে, প্রবলেমসটাকে আমি একটা মেসেজ হিসেবে রিড করতে চাই। অর্থাৎ আমাদের যে নিউ মিডল ক্লাস, যে মিডল ক্লাস কিন্তু এই শহরে বড় হচ্ছে না, যারা প্রান্তে বড় হচ্ছে, কিন্তু তারা ক্রমান্বয়ে আমাদের জানান দিচ্ছে যে একটা মধ্যবর্তী শ্রেণীর জন্ম হচ্ছে, যারা এই ঢাকা শহর বা চট্টগ্রামের নয়, এদেরকে পড়তে হবে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভ্যাট দেখ বা না দেখ সেটা তো একটা বিষয়, কিন্তু যে টাকাটা তারা দিচ্ছে টিউশন ফি হিসেবে, তার বিনিময়ে শিক্ষাটা কি শিক্ষা কিনে নিচ্ছে? শিক্ষা তো এখন পণ্য হয়েছে, কারণ এটা তো রাষ্ট্রের স্বীকৃতিও হলো একরকম যে শিক্ষা এখন পণ্য, কারণ ভ্যাট যেহেতু মূল্য সংযোজন কর, সেই জায়গা থেকে সে আসলে শিক্ষাটা কি পাচ্ছে? আমি আপনাকে খুব চমৎকার একটা কেস স্টাডি দিই এবং এটা থেকে রিড করতে বলবো, এবং নীতি নির্ধারক, হেড অফ দ্য স্টেট, আমাদের এডুকেশন মিনিস্টার, শিক্ষক, সবাই আমাদের ভাবনার এই রসদ যোগাবে। ধরেন একটা ভালো কর্পোরেট সেক্টরের সিও ড্রাইভার, সে কাকতালীয়ভাবে আমার বন্ধু, তার গাড়ির থেকে আমি লিফট নিচ্ছিলাম, তার ড্রাইভারের সঙ্গে আমার আলাপ হচ্ছিল। তার ছেলেটি কিন্তু এই সি গ্রেডের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বিজনেসেই পড়ে। আচ্ছা, সে আমাকে বলছে স্যার একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেন। কেন বলছে? সে বুঝতে পারছে যে এই শিক্ষাটা দিয়ে যথেষ্ট না, সে যদি শিক্ষাকালীন অবস্থায় ইন্টার্নশিপে ঢোকে, একটা হচ্ছে সে কিছু হাত খরচ পাবে, সেকেন্ড হচ্ছে তার একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হবে, যেটা দিয়েই সে তার জীবিকার একটা সুযোগ করে নিতে পারবে, শ্রম বাজারে যাবে। সেই লোকটি কত বেতন পায়, তার সোশ্যাল প্রোফাইলটা কত? 28,000 টাকা পায়। এবং সে কিন্তু একটা একেবারে শহরের মাঝখানে খুব কঠিন অবস্থায় থেকেও জমি জিরাত সামান্য যা আছে সেগুলো বিক্রি করে ছেলেটাকে পড়াচ্ছে। অর্থাৎ এই যে বিনিয়োগটা পারিবারিক জায়গা থেকে, বিনিয়োগটা হচ্ছে তার ভবিষ্যৎ বিনিয়োগ। আমাদের পরিবারগুলো এই জায়গায় তৈরি হয়ে গেছে, এখন আমাদের প্রতিষ্ঠানগুলো সেগুলোর গভর্নেন্স উন্নতি করতে না পারলে এর শেষ ফলাফল কিন্তু ভোগ করতে হচ্ছে এই পরিবারগুলোকে।
এবং সেই বলছিল যে স্যার আমি একে এখনই কাজে ঢোকাতে চাই এই জন্যে, কারণ আমি দেখেছি যে MBA পাশ করার পরে এ ধরনের বিশ্ববিদ্যালয় থেকে কোনো একটি কর্পোরেট সেক্টরে সে ইন্টার্নশিপ হিসেবে কাজ করছে 10,000 টাকার মাইনেতে, এবং সে আরেকটি বলছে তারই কোনো আত্মীয় শুধু খাওয়ার বিনিময়ে সে কিন্তু কাজ হচ্ছে কাজ শেখার জন্য, MBA বা BBA পাশ করা। এটা থেকে একদমই একটা টুকরো ছবি আমরা পেলাম, কিন্তু কিন্তু এর অপোজিট চিত্র কিন্তু আছে, যে আমাদের প্রাইভেট সেক্টরের যে ভালো দুটো বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, তিনটে বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখান থেকে কিন্তু ছেলে পেলে হার্ভার্ডেও যাচ্ছে। এই জিনিসটাও কিন্তু ব্যাপার। প্রাইভেট সেক্টর পুরো বিশ্বময় কিন্তু ভালো শিক্ষা দিয়েছে, ভালো করেছে, ভালো দিচ্ছে। সো এই জায়গাটা প্রাইভেট পাবলিক এই ডোমেইনে রাখা ঠিক নয়। আপনি দেখেন ভ্যাট যদি আপনি দেন নাগরিক হিসেবে পাবলিক সেক্টরকে টাকায় তো পাবলিক ইউনিভার্সিটিগুলো চলছে, তাহলে পাবলিক ইউনিভার্সিটি ছেলেদের আপনি বিব্রত করে দিচ্ছেন। সো একই সোসাইটিতে তো দুটো নিয়ম হতে পারে না। সো এই জায়গায় নীতির প্রশ্নে ভ্যাটকে সমর্থন করা যায় না, বরং প্রোগ্রেসিভ ট্যাক্সিং এর ব্যবস্থা করতে পারেন, যেখানে এই ফাইন্যান্সিং প্ল্যানটা দরকার, যে আমার মানব সম্পদ উন্নয়ন করতে হলে আমাকে তোমাদের পয়সা দিতে হবে, কারণ আমি তোমাদের মানব সম্পদ রূপান্তর করব, সেইটা তোমাদের পরিবারে রিটার্ন যাবে এবং আমার অর্থনৈতিক গ্রোথকে এক্সেলারেটেড করবে। এই জায়গাটা ন্যারো ফোকাস মানে সেক্টরাল আউটলুকস থেকে দেখলে হবে না। এই পে স্কেলের ব্যাপারে আমি পুরো প্রশাসন যন্ত্রকে দায়ী করতে চাই না। প্রশাসনের একটা ক্ষুদ্র অংশ যারা খুব গোষ্ঠীর স্বার্থের জন্য এইভাবে তারা সাইজ করেছে, এটা ঠিক হয়নি। সো এই গভর্নমেন্টের যে ইনক্লুসিভ গ্রোথের দৃষ্টিতে যেতে চায়, তারা কিন্তু একটা বড় মানে নতুন গ্রোয়িং মিডল ক্লাসকে অ্যাড্রেস করতে হবে, এক্সিস্টিং মিডল ক্লাস এবং গ্রোয়িং মিডল ক্লাসকে করতে হবে। সেখানে কিন্তু মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ শিক্ষক, স্কুলের শিক্ষক এরা বাদ গেছে। সো শিক্ষার ব্যাপারে আমি কতগুলো মেসেজ ক্রিয়েট করতে চাই। আমাদের মধ্যবর্তী আয়কে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে শিক্ষাকে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। সেই বিনিয়োগের যারা চালক হবেন, ড্রাইভার্স হবেন, তারা কিন্তু শিক্ষক। সুতরাং শিক্ষককে মর্যাদার দিক থেকে এবং অর্থনৈতিক সামর্থ্যের দিক থেকে শক্তিশালী করতে হবে। শিক্ষকদেরকে অন্য কোনো পেশার প্রতিদ্বন্দ্বিতা আমরা করব না, কারণ শিক্ষকরা আসবে মেধার ভিত্তিতে এবং এটা একটা পৃথক পে স্কেল করাটা খুব জরুরি। এবং সার্ক দেশগুলোতে, সেটা ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সেখানেও কিন্তু এই নীতি আমরা দেখছি। সো এটা কারো বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয় না, জেদাজেদির বিষয় না। আপনি লং ভিশনে দেখবেন না শর্ট ভিশনে দেখবেন, ভ্যাট এবং এই পে স্কেলের ব্যাপারটা এটা প্রশাসনের লেন্সে দেখা হচ্ছে। আমি আস্থা রাখতে চাই আমাদের হেড অফ দ্য স্টেট এবং অন্যদের যারা নীতি নির্ধারণ করেন, তারা এই নিউ মিডল ক্লাসের যে কনসেপ্টের জায়গা থেকে রাজনৈতিক অর্থনৈতিক বিবেচনায় দেবেন। কারণ মধ্যবিত্তের যে বিকাশটা, এই বিকাশটাকে ফ্যাসিলিটেট করতে হবে। সেখানে মানের প্রশ্নটাকে, আমাদের এই ইনভেস্টমেন্টটাকে খুব জোরালো করতে হবে, যেন আমরা এটা উৎপাদনশীলতায় ফেরত নেওয়া যায়। এবং সেখানে যদি আপনি প্রোগ্রেসিভ ট্যাক্সের কথা ভাবেন, সেই জায়গাটা কিন্তু আপনার আয় বাড়াবে। যেমন এই ভ্যাট দিয়ে 400 কোটি টাকা বা রাফলি এরকম একটা এস্টিমেটেড করা যায় 500 কোটি টাকা এরকম একটা আয় হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না। আজকে ঢাকা শহর একদিন বন্ধ রাখলে কিন্তু এই পরিমাণ টাকা ক্ষতি হয়ে যায় এবং বিদেশে ভিন্ন মেসেজ যায়। সো আমাদের উত্তেজনাকর অ্যাটিটিউডসগুলো মিনিমাইজেশনের জন্য এই সেক্টরাল ইনস্টিটিউটসগুলোকে আরো বেশি করতে হবে। এবং এখানে ইউজিসির আমি মনে করি R&D অনেক বেশি, আমরা সেই জায়গাটাই যা করে ফেলছে দু একটিতে দেখলাম। এগুলো তো সমাধানের পথ না, সমাধানের পথ আসলে কোনটা? প্রাথমিকভাবে আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত হলো একটা ব্রেদিং স্পেস পাওয়া, কারণ শিক্ষকরাও 17ই সেপ্টেম্বর অবধি হয়তো একটা ইয়ে করবেন, তারপরে ওনারা বললেন যে ঈদের পরে একটা চরমপন্থার পথ মানে দিকে যাবেন এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল। এটা একটা সুযোগ পাওয়া গেল। আমি মনে করি যে একটা ব্রেদিং স্পেসের মধ্যে লজিক্যালি সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বসে বিষয়টা বিবেচনা করা উচিত। কারণ এই ভ্যাটটা, বিশেষত ভ্যাটটা দীর্ঘমেয়াদী আমি মনে করি সমাধান নয়। এটা একটা অ্যামাউন্ট আমরা পেলাম, কিন্তু এটা শিক্ষার ক্ষেত্রে যে বড় ধরনের পরিবর্তন আনবে সেটা বলা যায় না। আর শিক্ষকদের আন্দোলনটাও এটা বিবেচনায় করতে হবে। আমি মনে করি দুটো মেসেজ আমি মনে করি গভর্নমেন্ট এখান থেকে নিতে পারে। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য একটা লঙ্গার ভার্সন
ভিশন এবং ফিনান্সিয়াল প্ল্যান আমাদের দরকার, সেটা পাবলিক প্রাইভেট সেক্টর উভয়ের ক্ষেত্রে, যেটি আমাদের শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এডুকেশন যে নীতিটি আছে সেটিকে ভিত্তি করে এখন আমরা করতে পারিনি। এটা কিন্তু একটা দুর্বলতার জায়গা। এবং ইউজিসির চেয়ারম্যান সহ ইউজিসিকেও প্রোঅ্যাক্টিভ হতে হবে যে আমাদের হায়ার এডুকেশনে সত্যিকার অর্থে যে রিসোর্সের স্কারসিটি আছে তাকে বিবেচনায় নিয়ে একটা কিন্তু ভিশন প্ল্যান করতে হবে। এবং এই জায়গাটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর এক চোখে দেখতে হবে, দু চোখে দেখার কোনো সুযোগ নেই। এবং এই জায়গায় বিশেষত প্রাইভেট সেক্টর নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এখানে এটা গড়ে ওঠে কিভাবে, এটা ট্রাস্টের মাধ্যমে গড়ে ওঠে। আমাদের দেশে জানেন যে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর পেছনে রাজনীতিকরণের একটা বিষয় থাকে। প্রত্যেক গভর্নমেন্ট তার নিজেদের লোকদের এই সমস্ত ইউনিভার্সিটিগুলো করার চেষ্টা করেন। সেটি এক ধরনের জন্মসূত্রেই একটা সীমাবদ্ধতা নিয়ে তৈরি হয়। আরেকটি সীমাবদ্ধতা আছে যে একাধিক ট্রাস্টি তাদের নিজস্ব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্য দিয়েও কখনো কখনো বিকাশের একটি জায়গায় বাধাপ্রাপ্ত হয়, এমন কিছু দৃষ্টান্ত আমি নাম উল্লেখ না করেই বলছি সেটা হয়। আরেক ধরনের মালিকানা বা ট্রাস্টি বোর্ড আছে যারা নিজেদের মধ্যেই একক মালিকানা রেখেই তারা চালাচ্ছেন, সেগুলো হয়তো এক ধরনের ভালো, যে কনফ্লিক্ট ইন্টারেস্টটা কম থাকে। কিন্তু যেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানের প্রশ্নটাকে ইনভলভ করা। সো আমাদের প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ফাইন্যান্সিং এর প্রশ্নে, বিনিয়োগের প্রশ্নে আমাদের যেরকম মেডিকেলে আমরা ব্যবহার করে থাকি যে এক্সরে মতন অথবা প্যাথোলজিক্যাল টেস্টের মতন, এই ধরনের ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার করা দরকার। টুলসগুলো, হ্যাঁ, ভালোকে বেশি অর্থ দিলে তো হবে না, খারাপকে ভালো করতে হবে, তুলে আনতে হবে। কারণ মানের প্রশ্নে আমাদের এই জায়গাটা বিবেচনা করতে হবে। থাইল্যান্ডকে চিন্তা করেন, সিঙ্গাপুরকে চিন্তা করেন, শ্রীলঙ্কাকে চিন্তা করেন, তারা কিন্তু এইভাবে কিন্তু বিশ্ব প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে। প্রতিষ্ঠান ভালো হলে সেখান থেকে কিন্তু প্রোডাক্ট ভালো হবে। সো আমাদের হিউম্যান রিসোর্স তৈরি করতে হলে সেটা একেবারে টারশারি এবং আপ টু প্রাইমারি বা মৌলিক শিক্ষা সব জায়গায় এই ফোকাসটা দিতে হবে। আমি 4টা মেসেজ পাচ্ছি এই থেকে। একটা হচ্ছে অ্যাডভোকেজমের জায়গাগুলোই কিন্তু এই রকম সমস্যাগুলো তৈরি করেছে। এর সমাধানটা তাৎক্ষণিকভাবে করতে হবে। ভ্যাটটা আমার মনে হয় পুনর্বিবেচনা করা দরকার। অর্থমন্ত্রী যেভাবে বিষয়টাকে তুলে ধরেছেন, আমি মনে করি সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে সেটা পুনর্বিবেচনার দাবি রাখে। অর্থমন্ত্রীর সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে, ইউজিসি চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সঙ্গে প্রধানমন্ত্রী বসে এটা সমাধান করার সময় পেয়েছেন সেইখানে। আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই মধ্যবিত্তের বিকাশটাকে ত্বরান্বিত করার স্বার্থে হিউম্যান রিসোর্সকে যদি আমাদের তুলে আনতে হয়, তাহলে শিক্ষককে কিন্তু কেন্দ্রীয় ফোকাসে আনতে হবে। শিক্ষকদের নিয়েও, শিক্ষক রাজনীতি নিয়েও নানা রকম আমাদের মধ্যে উষ্মা আছে, অসন্তোষ আছে, নানা কথা আছে। কিন্তু আমি ওই কথাগুলোর মধ্যে যেতে চাই না। আমি ভবিষ্যতের জায়গা থেকে, বিনিয়োগের জায়গা থেকে এই কথাটা বলতে চাই যে পৃথক পে স্কেলের প্রসঙ্গটা ক্রমান্বয়ে সামনে আনা দরকার। এবং এটা না নিলে আসলে এই মধ্যবর্তী আয়ের যে পাতটা ৩,৫০০ কোটি টাকা যে আমাদের সামনে তৈরি করতে হবে, জিডিপিতে যোগ করতে হবে, এটাই হিউম্যান রিসোর্স ছাড়া সম্ভব না। থার্ড যেটা, সেটা হচ্ছে যে একটা বড় প্রশ্ন আমি করতে চাই এই গভর্নমেন্টের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে, যে আমরা প্রশাসনের লেন্সে কি আসলে সরকার চালাচ্ছি? না হলে ক্যাবিনেটের যিনি প্রধান, হেড অফ দি লিডার্স, তিনি যে মেসেজটা দিচ্ছেন সেই মেসেজটার বাইরে একাধিক লোক ভিন্ন ভিন্ন কথা বলছেন। এবং প্রধানমন্ত্রীর বাইরে অর্থমন্ত্রী তো দ্বিতীয় ব্যক্তি, এবং অর্থমন্ত্রী যখন কথা বলেন তখন কিন্তু অর্থনীতি ওলট পাটলট হয়, উনি নিজেও সেটা বোঝেন এবং তার বয়সের একটা সীমাবদ্ধতার ব্যাপার আছে। আমাদের দেশে দুর্ভাগ্যবশত যে কথাটা সত্য, সেটা হচ্ছে ক্ষমতাসীন মানুষের প্রকৃত বন্ধু নেই। অর্থাৎ তাকে সমালোচনা করার পাশে কোনো বন্ধুটি পাওয়া যায় না, পরিবারের মধ্যেও পাওয়া যায় না, বন্ধু বান্ধবের মধ্যেও পাওয়া যায় না। সেক্ষেত্রে ব্যক্তি নিজে তার কাণ্ডজ্ঞানকে ব্যবহার করা উচিত। আমি এই কথার মধ্য দিয়ে ইশারায় এই কথাটি বলতে চাচ্ছি যে ক্ষমতাসীন দল যখন বিরোধী দল সত্যিকার অর্থে নাগরিকের চাহিদার বিষয়ের সঙ্গে দাবি তুলে মতামত জানাতে পারছেন না, ডেমনস্ট্রেশন করতে পারছেন না, সেই জায়গায় তার ইন বিটুইন লাইন পড়ে নেওয়াটা দরকার। আমি লাস্টে একটি কথা বলবো যে বাংলাদেশের
আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়নের সঙ্গে যেই শক্তিটি ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত, সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। আমাদের সবারই মনে হয় একটা জায়গায় ভুল হচ্ছে, আমি সহ সেই জায়গাটা বলছি। একটা নতুন মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হচ্ছে, বিকাশ হচ্ছে, যারা অর্থনৈতিকভাবে সামর্থ্যবান এবং আকাঙ্ক্ষার দিক থেকে উচ্চাকাঙ্ক্ষী। তাদেরকে কিন্তু ফ্যাসিলিটেট করতে হবে রাষ্ট্রকে, সরকারকে এবং এই প্রতিষ্ঠানগুলো। এবং সেই জায়গা থেকে একটা শঙ্কার মধ্যে, একটা সংশয়ের মধ্যে, সংকটের মধ্যে এসছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি হচ্ছে পে স্কেলের বিষয়টি, ওখানে স্বতন্ত্র বিষয়, এবং আপনি ভ্যাটের ক্ষেত্রে পুনর্বিবেচনার কথা বলেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।